Hello students, welcome to onlineexams.com ইউটিউব চ্যানেল। এখানে আমি বিশেষ করে ইন্ডিয়ান কনস্টিটিউশন যারা একেবারে নতুন, বিশেষ করে ডব্লিউবিসিএস প্রিলিমস বা ডব্লিউবিসিএস যারা অ্যাটেম্প করছো বা অন্যান্য চাকরি পরীক্ষার ক্ষেত্রে ইন্ডিয়ান কনস্টিটিউশন বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয় বা সাবজেক্ট। তো এখানে ইন্ডিয়ান কনস্টিটিউশন নিয়ে অনেকের একটু কনফিউশন থাকে বা ইন্ডিয়ান কনস্টিটিউশন নিয়ে অনেকের মনে একটা ভীতি কাজ করে যে কী পড়বো, কোথা থেকে পড়বো, এটা শুনেছি আর কি। তো সেই জন্যই আমি জাস্ট ক্লারিফাই করবো বা বিষয়টা একটু ক্লিয়ার করার চেষ্টা করবো। ইন্ডিয়ান কনস্টিটিউশনটা মানে কীভাবে পড়লে বা কীভাবে আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনটাকে নিজের মতো করে সাজিয়ে যদি পড়তে পারি, খুব একটা টাফ কিছু নয় বা বুঝতে খুব একটা সমস্যা হবে না। তো আমি প্রথমেই আমি অলরেডি যেহেতু সময় নষ্ট না হয় তার জন্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অলরেডি একটা সিনোপসিস আকারে বোর্ডে অলরেডি আমি ড্র করে নিয়েছি। তো এখানে আমি প্রথমেই বলবো যে ইন্ডিয়ান কনস্টিটিউশন যেটাকে আমি মূলত আর কি চারটে ভাগে এখানে দেখিয়েছি। একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি মানে ইন্ডিয়ান কনস্টিটিউশন আমরা জানি যে পৃথিবীর মধ্যে সব থেকে বড় রিটেন কনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড আর কি। তো সেই যে ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি যেটা হবে ইন্ডিয়ান কনস্টিটিউশনের, সেই বিষয়ে আমরা একটা মানে সাম্যক ধারণা সেখান থেকে নেওয়ার চেষ্টা করবো। তারপরে করলাম ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। কীভাবে ইন্ডিয়ান কনস্টিটিউশন তো একদিনে হয়নি। এই যে ইন্ডিয়ান কনস্টিটিউশনটা বিভিন্ন দেশ থেকে ধার করে এবং ভারতের যেসব আইন কানুন বিভিন্ন সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা তারপরে ব্রিটিশ ইন্ডিয়া 1858 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের পরে যে সমস্ত আইন এসছে বারবার, সেখান থেকে কোন কোন জিনিসগুলো নেওয়া হয়েছে, কোনগুলো বাদ দেওয়া হয়েছে, কীভাবে ডেভেলপড হয়েছে দিনের পর দিন। এবং 1935 সালে এসে ফাইনালি যে একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা ভারত শাসন আইন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, যেটাকে মিনি কনস্টিটিউশনও বলে অনেকে আর কি। তো এই জায়গায় আসার যে কীভাবে ডেভেলপমেন্টটা হয়েছে সেটা বিষয়টা। আর একটা হচ্ছে ফ্রেমিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ফ্রেমিং মানে এখানে মূলত আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে কীভাবে ফ্রেমাইজ করা হয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশনটা কীভাবে ফ্রেমাইজ করা হয়েছে। মানে এই যে 2 বছর 2 ইয়ার্স 11 মান্থ 18 ডেজ, 2 বছর 11 মাস 18 দিন ধরে যে মানে সংবিধানটা মানে খসড়া তৈরি করার জন্য বা সংবিধানটা ফাইনালি একটা রূপ দেওয়ার জন্য যে পরিকল্পনা বা যে ধরনের মিটিং বারবার বসেছে আর কি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে 13টা কমিটিকে নিয়ে, তার যে টোটাল একটা সময় মানে কতগুলো কে কোথা থেকে ছিল, কতগুলো মেম্বার ছিল, তার টোটালটা হচ্ছে ফ্রেমিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। আর একটা হচ্ছে স্যালিয়েন্ট ফিচার্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। মূল কী বিষয়গুলো কনস্টিটিউশন আমরা পড়বো সেই বিষয়টা ফাইনালি এটা করা হয়েছে। তাহলে মূলত যদি আমরা করি ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি, 2 নম্বর ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, কীভাবে ধীরে ধীরে কনস্টিটিউশনের আর কি এই পর্যায়ে এসে ফাইনালি একটা কনস্টিটিউশন রূপ নিল 1949 সালের 26শে নভেম্বর, এবং এই আমাদের আসে রিপাবলিক ডে। অ্যাকচুয়ালি এই 26শে জানুয়ারি 1950 সালে 2 মাস পিছিয়ে 26শে জানুয়ারি 1950 সালে প্রথম সংবিধানকে প্রকাশ করা হয়, রিপাবলিক ডে করা হয় এই দিনটি কিন্তু স্মরণ করে রাখার জন্য, যেহেতু এইটা কংগ্রেস বা এনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বহুদিন আগে থেকে পালন করে আসছে ভারতের স্বাধীনতা দিবস হিসেবে 1930 সালের পরপরই। তো ফ্রেমিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন 3, আর স্যালিয়েন্ট ফিচার অফ দ্য কনস্টিটিউশন এই মূলত চারটে ভাগে। ইন্ডিয়ান কনস্টিটিউশন তো একটা কি একটা জাস্ট একটা বই। সেই বইটা তৈরি হওয়ার পিছনে কি ইতিহাস আছে, বইটা কিভাবে আস্তে আস্তে মানে উন্নতি সাধন করে এই পর্যায়ে এসছে বা কীভাবে তার ডেভেলপমেন্ট হয়েছে তার একটা পর্যায় রয়েছে। আর বইটা তৈরি করার সময় কী কী ঘটনা ঘটেছে সেগুলো, আর বইটা তৈরি করার পরে তার মধ্যে কী কী গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা চাকরি পরীক্ষার জন্য পড়বো এবং কী কী বিষয়গুলোই আমাদেরকে খুব গুরুত্ব সহকারে পড়তে হবে সেইগুলো। তো যে বিষয়টা মূলত প্রথমেই বলি ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি হচ্ছে প্রথমেই যদি আমরা জানতে চাই যে ভারতের প্রথম কোনো লিখিত আইন কোনটি। ভারতের প্রথম কোনো লিখিত আইন বলতে সাধারণত আমরা যেটা বুঝি 1757 সাল পলাশীর যুদ্ধ, 1764 বক্সারের যুদ্ধ। তো 1757 সালে পলাশীর যুদ্ধে যখন বাংলার নবাবের পতন হলো আর কি, তারপরে 1757 সালে একটা গভর্নর অফ বেঙ্গল বাংলায় বসে গেল, রবার্ট ক্লাইভ। এই গভর্নর অফ বেঙ্গলটা 1773 পর্যন্ত কোনো মানে ব্রিটিশ পার্লামেন্টের কোনো আইন ছাড়াই তারা একটা গভর্নর অফ বেঙ্গল সেইভাবে চালু করে গেছিল। এবং 1773 সালে ব্রিটিশ পার্লামেন্ট ভাবলো যে না, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যা খুশি তাই করতে পারে না, সুতরাং ব্রিটিশ পার্লামেন্ট একটা নতুন আইন করলো কি রেগুলেটিং অ্যাক্ট 1773 সালে। প্রথম কোন লিখিত এই 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী ভারতে মানে বিশেষ করে কলকাতা সুপ্রিম কোর্ট এবং আরও অনেকগুলো রিফর্মস হয়। তো যাই আর কি প্রথম কোনো লিখিত আইন যদি বলা হয় তাহলে 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট।
তারপরে 1784 পিটস ইন্ডিয়া অ্যাক্ট, তারপরে 1793 চার্টার অ্যাক্ট বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট। অ্যাকচুয়ালি 1773 20 বছর পরে আর একটা চার্টার অ্যাক্ট, তার ঠিক 20 বছর পরে আবার একটা চার্টার অ্যাক্ট, এইভাবে পরপর একটা আসার পরিকল্পনার উপহার হয় আর কি। তো এই যে 1793 পরে আবার 1813 আবার একটা চার্টার অ্যাক্ট আসে। মানে বিশেষ করে এই যে পরপর যে চার্টার অ্যাক্টগুলো থাকতে থাকলো, এই একটা একটা আইন আসার পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আস্তে আস্তে একটা মানে ক্ষমতা আস্তে আস্তে খর্ব করা হলো। যেরকম 1813 সালে তাদের যে ব্যবসায়িক যে ব্যাপক বিস্তার ছিল সেখান থেকে কিছু কমিয়ে এনে বা ট্রেড লাইসেন্সে কিছু, এই যে বিভিন্ন সময় যেসব অ্যাক্টগুলো এসছে, ট্রেড লাইসেন্সে পরিবর্তন আনা হলো এবং তারা একচেটিয়া যেসব মনোপলি বিজনেসগুলো করতো সেখানে কন্ট্রোল আনা হলো। এই পরপর যেসব চার্টার অ্যাক্ট এসছে বিভিন্ন সময় বিভিন্ন আইন কানুন আনা হয়েছে। এবং 1833 চার্টার অ্যাক্ট অনুযায়ী এই যে গভর্নর অফ বেঙ্গলটা, গভর্নর জেনারেল অফ বেঙ্গল হলো কি 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী। আবার ওই গভর্নর জেনারেল অফ বেঙ্গলটা গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হলো 1833 চার্টার অ্যাক্ট অনুযায়ী। তাহলে এই 1773 সালে ওয়ারেন হেস্টিংসের সময়টা হয়েছে, আবার 1833 লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সময় হয়েছে। আবার এই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াটা পরিবর্তন হয়ে আবার 1858 সালে আবার হয়ে যাবে ভাইসরয় সৌভাগ্যর সাথে। তাহলে 1854 আবার একটা চার্টার অ্যাক্ট আসে। 1858 মানে 57 পরপরই মহারানী যে ভারতে আগমন এবং 58তে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বা মহারানীর ঘোষণাপত্র, 4 পাতার যে ঘোষণাপত্র আর কি, সেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 সালে প্রকাশ হয়। এবং এখানে বলা হয় কি ইস্ট ইন্ডিয়া কোম্পানি টোটাল ক্ষমতা হস্তান্তর হয়ে গেল ব্রিটিশ পার্লামেন্টের হাতে, এবং ব্রিটিশ পার্লামেন্টের রানীর তত্ত্বাবধানে যে থাকবে সেক্রেটারি, তার আন্ডারেই থাকবে যে ভাইসরয়। এই 1858 সালে এবং 1861 হলো ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট আইন। 1909 বিখ্যাত মর্লেমিন্টো রিফর্মস বা ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। তারপরে 1919 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বা মন্টেগু চেমসফোর্ড। 1927 সাইমন কমিশন ভারতে আসলো, কিন্তু ভারতের কোনো মেম্বার না থাকাতে সাইমন কমিশন ব্যর্থ হলো। 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বা ভারত শাসন আইন, যেটাকে মিনি কনস্টিটিউশনও বলা হয়। তারপরে 1942 ক্রিস মিশন আবার ভারতে আসলো। ভারতীয়দের যে দাবি ছিল যে আমাদের কনস্টিটিউশন করতে হবে, বারবার মতিলাল নেহরু থেকে শুরু করে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে শুরু করে এম.এন. রয়, মানবেন্দ্রনাথ রায়, তারা বারবার যে ডিমান্ড দিয়েছে যে ভারতের একটা সংবিধান দরকার, ভারতের একটা সংবিধান দরকার, সেই অনুযায়ী 1927 সালে সাইমন কমিশনের ভারতে আসা এবং 1935 একটা ভারত শাসন আইন তৈরি হওয়া, এবং সেটা পুরোপুরি সাকসেস না হয় 1942 আবার স্যার স্টাফোর্ড ক্রিপস, স্যার প্যাথিক লরেন্স আর এভি আলেকজান্ডার, তিনজনের একটা টিম ভারতে আসে আর কি, বিশেষ করে কনস্টিটিউশনের ডেভেলপমেন্টের জন্য। 1942 ক্রিস মিশন, তারপরে এই মিশনও সাকসেসফুল না হয়। 1946 আবার ক্যাবিনেট মিশন পেশ হয়, ক্যাবিনেট মিশনও সাকসেসফুল না হয়। ফাইনালি ক্যাবিনেট মিশনের আন্ডারে তৈরি হলো 1946 সালে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এবং 9 ডিসেম্বর তার প্রথম দিনে। এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা কী দেখবো, এটা গেল তো ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি, এটা জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি যে কনস্টিটিউশনটা ঠিক কোথা থেকে তার লিখিত রূপ। অ্যাকচুয়ালি 1773 সালে ভারতে মানে বিশেষ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি উপর থেকে কন্ট্রোল তুলে নেওয়ার জন্য এবং বিভিন্ন রকম রিফর্মস, মানে যেসব আইন বারবার এসছে সেসবগুলো এখানে একটা জাস্ট ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি পড়ে নিতে হবে, যে কোন সালে কী কী এসে কী আইন এসে সেই ডিটেলস একটু আমাদেরকে পড়তে হবে। তো এটা গেল ইন্ডিয়ান কনস্টিটিউশনের ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি, যে এই যে কনস্টিটিউশনটা একদম প্রথম কোথা থেকে কী হচ্ছে আর কি সেই বিষয়টা জানার জন্য। এবার ডেভেলপমেন্টাল যে কনস্টিটিউশন, ডেভেলপমেন্টাল কনস্টিটিউশনের মধ্যে ঠিক সেম ইংলিশটাই আমাদেরকে পড়ে নিতে হবে একবার, এবং তার মধ্যে কিছু কিছু গুরুত্বপূর্ণ মাইলস্টোন রয়েছে। বিশেষ করে এই যে 1858 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, 1935 সালের ভারত শাসন আইন, 1942 সালে ক্রিস মিশন, এর পাশাপাশি যেরকম 1928 সালে মতিলাল নেহরু এবং 8জন আইএনসি সদস্য মিলে একটা কনস্টিটিউশন ড্রাফট করেছিলেন আর কি। 1928 সালে মতিলাল নেহরু এবং 8জন আরা মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তারা একটা ড্রাফট করে ফেলেছিল কনস্টিটিউশনের অলরেডি আর কি। এবং 1931 সালে আইএনসি একটা রেজুলেশন পাস করে করাচি সেশনে যে কনস্টিটিউশন রিলেটেড, এবং 1934 সালে প্রথম দাবি করে মানবেন্দ্রনাথ রায় যে সংবিধানের বিষয়টা নিয়ে প্রথমটা দাবি করে। তো এইগুলো হলো ডেভেলপমেন্ট পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। এবার আমরা চলে যাই ফ্রেমিং পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। এই যে 2 বছর 11 মাস 18 দিন ধরে কী হলো, মেনলি হলো কি এখানে 13 কমিটি মানে 13টা কমিটি তৈরি হলো, যে এই যে পৃথিবীর বিভিন্ন সংবিধান থেকে কোন কোন জিনিসটা ধার করে আনতে হবে, কোন কোন জিনিসটা ফাইনালি পুট করতে হবে, এবং ভারতের যে এতগুলো ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি আর যে ডেভেলপমেন্ট আমরা দেখলাম, এখান থেকে কোন কোন পার্টগুলো নিয়ে আমরা ইন্ডিয়ান
কনস্টিটিউশনের মধ্যে ফাইনালি পুট করব, সেই সব বিষয়ে বিভিন্ন রকম আলোচনা এবং ভারতীয়দের যে ফিলোসফি, এই যে আইন কানুনগুলো এসেছিল তো অ্যাকচুয়ালি ব্রিটিশ চিন্তাধারা থেকে, কিন্তু আমাদের কনস্টিটিউশনটা হচ্ছে শুধুমাত্র ভারতীয়দের জন্য। সুতরাং ভারতীয় যে কালচার, ভারতীয় যে ফিলোসফি, ভারতীয় যে দর্শন, সেগুলো যাতে ঠিকঠাকভাবে থাকে, এই জন্য 13টা কমিটি আলাদা আলাদাভাবে নিয়োগ করা হয়েছিল। তার মধ্যে ওয়ান অফ দ্য মানে ফেমাস বা টপ মোস্ট কমিটি ছিল ড্রাফটিং কমিটি, যার চেয়ারম্যান ছিল B.R. আম্বেদকর। খসড়া কমিটি, ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটি, যার চেয়ারম্যান ছিল B.R. আম্বেদকর। তো এই 13টা কমিটি, এবং এই 13টা কমিটি মিলে 2 বছর 11 মাস 18 দিন ধরে তাদের সভা শুরু করে। সভা শুরু হয় কবে? সভা শুরু হয় 1946 সালের 9 ডিসেম্বর, এবং 2 দিন ব্যাপী একটা সভার প্রথম যে হয় আর কি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, ডক্টর সচ্চিদানন্দ সিনহা, ইনি সেই সময় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সবচেয়ে বয়স্কতম আর কি একজন নেতা ছিলেন। তার সম্মানার্থে তাকে 2 দিনের জন্য এখানকার প্রেসিডেন্ট করা হয়। এবং পরবর্তীতে ডাক্তার রাজেন্দ্র প্রসাদ 11 ডিসেম্বর থেকে 1946-এ মানে পুরোপুরি সংবিধান মানে সম্পন্ন হওয়া পর্যন্ত ডাক্তার রাজেন্দ্র প্রসাদ ছিল পার্মানেন্ট। তাহলে হু ওয়াজ দ্য পার্মানেন্ট প্রেসিডেন্ট কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? সেটা ছিল ডাক্তার রাজেন্দ্র প্রসাদ। আর সত্যিনারায়ণ সিনহা ছিল 2 দিনের জন্য মাত্র, 9 ডিসেম্বর থেকে 11 ডিসেম্বর। এইবার কতগুলো মেম্বার এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে এসেছিল, এই জায়গাটা খুব ভালো করে বিষয়টা একটু ভালো করে দেখুন। 389 টোটাল মেম্বার ছিল। তার মধ্যে বিভিন্ন প্রভিন্স থেকে এসেছিল 292 জন, বালুচিস্তান থেকে ছিল 1 জন, এদিকে চিফ অফ কমিশনার অফ প্রভিন্স থেকে এসেছিল 3 জন, আর 93 জন ছিল প্রিন্সলি এস্টেট থেকে, বিভিন্ন রাজন্য বর্গ থেকে যে 93 জন ছিল প্রিন্সলি এস্টেট থেকে। এইবার এই যে 292 জনের মধ্যে 208 জন ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে, 73 জন ছিল অল ইন্ডিয়া মুসলিম লীগ, এবং 15 জন ছিল আদার্স। এই টোটাল 296 থেকে এই 1 আর এই 3 এটা বাদ দিলে 292। এই 292 জন আর এই 93 জন টোটাল যেটা যোগ করলে আমার 389 জন পেয়ে যাবো আর কি। তো মেনলি এই জায়গাটা একটু বই থেকে ভালো করে দেখে নেবে যে কতগুলো মেম্বার ছিল কোন এরিয়া থেকে, এবং তার মধ্যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কত হলো, আর অল ইন্ডিয়া মুসলিম লীগ কত ছিল। এবং পরে তারা আবার কিন্তু যেহেতু মুসলিম লীগ বেরিয়ে যায়, কমে চলে আসে মেম্বার সংখ্যা 299 জন। তো যাই হোক, ফ্রেমিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন মানে আমরা এই যে 2 বছর 11 মাস 18 দিন ধরে টোটাল কনস্টিটিউশনটা কী কী ঘটনা ঘটেছে তৈরি করার সময়, কতগুলো মেম্বার ছিল, কতগুলো মেম্বার বেরিয়ে গেল, কে কোন মেম্বারের সদস্য ছিল, কোন মেম্বারের কী দায়িত্ব ছিল, তো এই যে টোটাল 13টা কমিটি মিলে যে এতদিন ধরে যেসব করলো, সেই বিষয়টা আমাদের টোটালটা এই ফ্রেমিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে আমরা পড়ে নেব। তারপরে স্যালিয়েন্ট ফিচার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। স্যালিয়েন্ট ফিচার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বলতে কী বুঝবো, যে এই কনস্টিটিউশন তৈরি হয়ে গেল, এটা ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি দেখলাম, এটা আমরা ডেভেলপমেন্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন দেখলাম, এখানে ফ্রেমিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন দেখলাম কীভাবে তৈরি হলো, খুব সংক্ষেপে বলছি আমি। এবং এটা স্যালিয়েন্ট ফিচার প্রথমে দেখব প্রিয়াম্বল ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য কনস্টিটিউশন বা হার্ট অফ দ্য কনস্টিটিউশনও বলা হয়। তো প্রিয়াম্বলটা আমি যারা চাকরি পরীক্ষা দিয়েছে তাদেরকে প্রত্যেককে আমি অনুরোধ করব যে প্রিয়াম্বলটা যেন একটু সুন্দর করে মুখস্থ করে যায়। দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সলোমনলি রিজলভড আওয়ার কনস্টিটিউশন, এই যে টোটাল কনস্টিটিউশনের যে প্রিয়াম্বলটা, এটা মুখস্থ করতে হবে। এবং এই কনস্টিটিউশনের প্রতিটা ওয়ার্ড খুঁটিয়ে পড়তে হবে, কারণ এখন যেসব কোশ্চেন আসছে এই প্রিয়াম্বল থেকে বেশ কিছু কোশ্চেন আসছে, এবং এর ভিতর থেকে অন্তর্নিহিত মানে করে করে কোশ্চেন আসে। সুতরাং প্রিয়াম্বলটা মুখস্থ করতে হবে, পাশাপাশি বুঝে এবং টোটাল প্রিয়াম্বলটার উপরে একটা অ্যানালিসিস করে পড়াশোনা করতে হবে, যে এই যে টার্মগুলো এখানে ঢোকা রয়েছে প্রতিটা টার্ম মানে কী দাঁড়ায়। আমি ভবিষ্যতে আশা করছি আরও ভিডিও আনার চেষ্টা করবো, যেখানে ক্ল্যারিফাই করার চেষ্টা করবো যে অ্যাকচুয়ালি প্রিয়াম্বলটা কেন মুখস্থ করবো, ওর মধ্যে কোন কোন ওয়ার্ডগুলো পড়বো, কোন কোন ওয়ার্ড থেকে কী ধরনের কোশ্চেন আসে সেইগুলো। এবার আর্টিকেলস, মূলত আর্টিকেল 395, এই আর্টিকেলস, এবং এখন সেটা সংশোধন হয়ে বাড়তে বাড়তে 446+ বা 448 বা 444 এক জায়গায় এখন ইনফরমেশন দিয়ে রয়েছে। কিন্তু মূলত অরিজিনাল আর্টিকেলস যদি বলা হয় তাহলে 395। তারপরে আছে পার্ট, কোন কোন পার্ট, যেরকম 1 থেকে 4 পর্যন্ত, একটা 5 থেকে 12 পর্যন্ত, এই যে পার্ট পার্টগুলো সেগুলো পড়তে হবে। শিডিউল, এই শিডিউল পার্ট আর আর্টিকেলের সাথে একটু কনফিউশন হয়। কনফিউশনটা এই জায়গায় যে পার্ট নাই বুঝলাম যে কিছু কিছু আর্টিকেলসকে আলাদা আলাদা ভাগ করে পার্ট করেছে, কিন্তু শিডিউল আবার কী হলো? শিডিউল হলো সেই জিনিস যে কনস্টিটিউশনের
এমন কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো আলাদা ইম্পর্টেন্স দেওয়া হয়েছে, আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে, ওইগুলোকে কনস্টিটিউশনের শিডিউলটাও ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেই শিডিউল আমাদেরকে মুখস্থ করতে হবে। নাম্বার শিডিউল 1 কী, শিডিউল 2 কী, শিডিউল 3 কী, সেটা মুখস্থ করতে হবে। ফান্ডামেন্টাল রাইটস, এখন মূলত আগে কনস্টিটিউশন কিছু সিলেক্টিভ কোশ্চেন আসতো, কিন্তু এখন ফান্ডামেন্টাল রাইটে যে কোনো ধারা থেকে কোশ্চেন তুলে দিচ্ছে। সুতরাং কনস্টিটিউশনের যে 12 থেকে 35 পর্যন্ত, 12 থেকে যে 35 পর্যন্ত কোন ধারায় কী আছে, কোনো কোনো বইতে দেখবে 14 থেকে শুরু করা আছে, এবং সেটা কিন্তু মানে ঠিক নয়। অ্যাকচুয়ালি 14 থেকেই সমস্ত কিছু ব্যাখ্যা দেওয়া হয়েছে, কিন্তু 12তে কী আছে, তাহলে 13তে কী আছে, ওদিকে আবার 33 পর্যন্ত কি অনেকে তারপর আর ব্যাখ্যা দেওয়া নেই, তাহলে 34-এ কী আছে বা 35-এ কী আছে, এই ব্যাখ্যাগুলো ডিটেলসে কিন্তু পড়তে হবে, বাদ দেওয়া যাবে না। ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট মানে রাষ্ট্রের জনকল্যাণমূলক নীতি, বা গান্ধীয়ান নীতিও বলা হয়, বা গান্ধীয়ান পার্টও বলা হয় এটাকে। মানে বিশেষ করে দিস ইজ নট এনফোর্সেবল বাই কোর্ট অফ ল। তার মানে কি, এটা এই ধারাগুলো লঙ্ঘিত হলেও কেউ কোর্টে গিয়ে কেস বা এই জাতীয় কিছু করা যেতে পারবে না, বা কারোর উদ্যোগে মামলা মোকদ্দমা এই জাতীয় কিছু করা যেতে পারে না। যেহেতু ফান্ডামেন্টাল রাইট লঙ্ঘিত হলে যেটা করা যায় এনফোর্সেবল বাই কোর্ট অফ ল, বাট ডিপিএসপি নট এনফোর্সেবল কোর্ট অফ বাই ল। তো যাক আর কি, এটা আইন মানে করা হয়েছে রাষ্ট্রের জনকল্যাণ, মানে কী কী করা উচিত জনগণের। কিন্তু অনুরূপভাবে এই কী কী করা উচিত, এখান থেকে একটা সমস্যা তৈরি হয় যে অনেকগুলো জিনিস রয়েছে যেগুলো একদম করা উচিত নয়, তবু করছে, কিন্তু নট এনফোর্সেবল বাই কোর্ট অফ ল। ওই জন্য আবার ফান্ডামেন্টাল ডিউটি আনা হলো 51A, ফান্ডামেন্টাল ডিউটিস। ফান্ডামেন্টাল ডিউটিটা পড়তে হবে যে কী কী ফান্ডামেন্টাল ডিউটিস আছে। তারপরে বেসিক স্ট্রাকচার, এইবার আমাদের পলিটিতে বেসিক স্ট্রাকচার চলে যাবে কি, যে সেন্টার স্টেট, মানে এই যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোটা কীভাবে চলছে, এটা বেসিক স্ট্রাকচার। এটা একটা মানে লেংদি আর কি লেকচার হয়ে যাবে। তো মূলত আমরা কনস্টিটিউশন নিয়ে যে মূলত কনফিউশন, যে কনস্টিটিউশন আমরা কোথা থেকে কী পড়বো। কনস্টিটিউশন একটা জাস্ট একটা বই হওয়ার মানে তার একটা ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি আছে। যদি কোনো একটা লেখক একটা ধরো বই লিখছে, তুমি যদি ভবিষ্যতে কোনো একটা বই লিখতে চাও, তা হঠাৎ করে তো একটা বসে গেলে বা কিছু লিখলে এমন তো নয়, তার একটা ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি থাকবে, যে এরকম চিন্তা ভাবনা বা এরকম, যদি কেউ বায়োগ্রাফিও লেখে তার তো একটা হিস্ট্রি থাকবে জীবনের। তো সেই বইটার একটা হিস্ট্রি রয়েছে, যে কোথা থেকে কীভাবে কী এসে না এসে, লিখিত কী কী বিভিন্ন আইন কানুন এসে বিভিন্ন সময় ভারতে, সেগুলো ডেভেলপমেন্টে কীভাবে হয়েছে, যে মানে এখন বর্তমানে সংবিধানে যেসব ধারাগুলো রয়েছে, পূর্বে কী কী লিখিত আইন তার রিফ্লেক্ট পাওয়া যায়, সেটা একটা ডেভেলপমেন্ট সেকশনটা হবে। আর এই যে কনস্টিটিউশন বইটা তৈরি করার সময় আর কি কী কী ঘটনা ঘটেছে, মানে এত বছর ধরে যে এতগুলো কমিটি কী করলো, তাহলে তার টোটালটা এতে পড়তে হবে, কতগুলো মেম্বার ছিল, কী করলো, কোথা থেকে কী কী ধার করা হচ্ছে, টোটাল ফ্রেমিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। আর ফাইনালি হচ্ছে স্যালিয়েন্ট ফিচার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, মানে কনস্টিটিউশন বইটার মধ্যে কী কী রয়েছে তার খুঁটিনাটি বিষয় আমাদেরকে পড়া। আশা করছি সংক্ষেপে যেটুকু বললাম সবাই বুঝতে পেরেছো বা পেরেছেন। আশা করি ভবিষ্যতে আমি আরও ক্ল্যারিফাই করার চেষ্টা করবো, আলাদা আলাদা পার্ট ধরে ধরে। ধন্যবাদ।